স্টারডম, এত ভালোবাসা, তাও সুইসাইড। বাংলাদেশের সুপারস্টার সলমান শাহ 90-এর দশকের স্টাইল আইকন। তার অকাল মৃত্যু কি আত্মহত্যা নাকি খুন, সেই রহস্য বাংলাদেশের প্রতিটি সিনেমা প্রেমী মানুষের মধ্যে ধিকি ধিকি করে জ্বালিয়ে রেখেছে বুকের মধ্যে আগুন। জনপ্রিয় অভিনেতা, অপূর্ব দুর্দান্ত অভিনয় আর কো অ্যাক্টরদের যোগ্য সঙ্গত সিরিজটিকে একটি অন্য লেভেলে নিয়ে গেছে। 8টি এপিসোডের এই সিরিজটি 2টো পার্টে সম্পূর্ণ এক্সপ্লেন করার চেষ্টা করেছি বন্ধুরা। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, চলুন শুরু করা যাক এই কাহিনীর পার্ট 1, বুকের মধ্যে আগুন। এপিসোড 1, ফিরে আসার গল্প। বাংলাদেশের সুপারস্টার অভিনেতা আরমান রহমান একটি গ্রামে এসেছে সিনেমার শুটিং করতে। তাকে দেখতে চারিদিকে ভিড় জমিয়েছে গ্রামের মানুষ। দূর দূরান্ত থেকে আগত ফ্যান ফলোয়ার্স তাকে ঘিরে ধরেছে। এই স্পটের কাছেই গাড়ি থেকে নেমে আসে একজন অভিনেত্রী শবনম। তাকে নামতে দেখে প্রডিউসার বান্না বলে, তুমি নামলে কেন? নায়িকা দেখতে তো গ্রামের মানুষ হুমড়ি খেয়ে পড়বে। শবনম বলে, আরমান থাকতে কেউ আর অন্যদিকে ফিরে তাকাবে না। পরের সিন একটি পুলিশ থানা। কনস্টেবলের কাছে একজন জানতে চায় তার ছাগলটি খুঁজে পাওয়া গেল কিনা। লোকটি বলে, কিসের পুলিশ আপনারা? ছাগল তো চুরি করেছে রশিদ মিয়া, আপনারা যান, গিয়ে তাকে ধরেন। তাকে সেই কনস্টেবল বসতে বলে। এমন সময় থানার বড় সাহেব মামুন সে কনস্টেবলকে ডেকে পাঠায়। সে বড় সাহেবকে একটি ফাইল দেয়। বড় সাহেব মামুন ফাইলটি দেখতে থাকে। ওদিকে অন্য ঘরে সব কনস্টেবল মিলে টিভিতে খবর দেখছে। খবরে দেখানো হচ্ছে একটি আন্দোলন চলছে। শান্তর মুক্তি চাই, আরমান রহমানের খুনির সাজা চাই। মামুন স্যার সেখানে আসে, বলে, কি চলছে এসব? কনস্টেবল বলে, স্যার একটা ভিডিও ভাইরাল হয়েছে, আর যে সেটা বানিয়েছে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। মামুন স্যার ভাইরাল ভিডিওটা দেখতে চাই। ওই কনস্টেবল তাকে মোবাইলে ভিডিওটা দেখায়, যেখানে একজন বয়স্কা মহিলা বলছে, আমার নাম রেহানা পারভিন, আমি 100 সিনেমায় অভিনয় করেছি। সব সিনেমায় আমি আরমান রহমানের মায়ের পাঠ করতাম। আমাকে দেখলে মা করে ডাকতো, বড় ভালো লোক ছিল। তাকে কে মেরেছে জানো? আমি সব জানি। আমি এই কথা বলেছিলাম বলে ওরা আমাকে বের করে দিয়েছে। আমাকে কোনো রোল দিচ্ছে না। আমি এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছি। ওদিকে নিউজ দেখাচ্ছে, পাবলিকের মধ্যে দাবি উঠেছে, ওই ভিডিওটা যে রেকর্ড করেছিল সেই শান্ত হাসিবের মুক্তি চাই, সুপারস্টার আরমান রহমানের খুনির সাজা চাই। পরের সিন পুলিশ অফিসার মামুনের বাড়ি। ভাগ্নি পিউ তার সাথে দেখা করতে এসেছে। মামা বলে পিউ ঘরে ঢোকে। বলে, ঢাকায় যাচ্ছ না কেন? মামুন বলে, ঢাকার দরজা তো আমার জন্য বন্ধ। তোর মা কেমন আছে? পিউ বলে, ভালো নেই মামা, ঘুমের ওষুধ খেয়েও ঘুমাতে পারছে না, সারা রাত জেগে থাকে। বাবা মারা গেল, মা ডিপ্রেশনে, আর তুমি এখানে এসে বসে আছো। মামা তুমি ঢাকায় চলো। মামুন তার মাথায় হাত রাখে আর বলে, ধৈর্য রাখ, সব ঠিক হয়ে যাবে। সময় সব ক্ষত সারিয়ে দেয়। ঘরে টিভিতে চলা খবর দেখে পিউ জানতে চায়, মামা এটা কি নতুন কেস? মামুন বলে, না, পুরনো কেস, তবে মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে ওঠে। জনপ্রিয় সেলিব্রিটি অ্যাক্টর আরমান রহমানের মৃত্যুর কেস। খুব ভালো অ্যাক্টর ছিল, আমাদের জেনারেশনের ক্রেজ ছিল। 90-এর দশক, ওই টাইপের সিম্পল একটা ছেলে, অথচ কত স্টাইলিশ ছিল, দুর্দান্ত মানুষ। পরের সিন শাহিনা রহমানকে দেখানো হয়, একটি চ্যানেলে লাইভ করছে। বলছে, আমি শাহিনা রহমান, আরমানের মা। আজ 15ই অক্টোবর আমার আরমানের 20তম মৃত্যুবার্ষিকী। আজও আমার ছেলের খুনের কোনো বিচার হলো না। সন্তান হারানোর যন্ত্রণা সেই মায়েরাই বুঝবে যারা সন্তান হারিয়েছেন। আমি আদালতে বিচারের জন্য আবার অ্যাপিল করব। তিনি কোর্টে অ্যাপিল করেন। কোর্ট নির্দেশ দেয় কেসটা রিওপেন করে তদন্ত করতে হবে বাংলাদেশ পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন ব্রাঞ্চ সিআইবিকে। পরের সিন সিআইবির অফিস। নিকোলা কোস্টা নামে একজন অফিসার সিআইবি চিফ ডিআইজিকে বলে, স্যার আরমানের কেসটা কাকে দেওয়া যায়? কোর্টের অর্ডার স্যার। ডিআইজি বলে, দেখছি। একটু পরেই মামুনের কাছে ডিআইজির কল আসে। ডিআইজি বলে, মামুন তুমি বলছিলে না ঢাকায় তোমার কোনো কাজ নেই? এখন একটা বড় কাজ আছে। আমরা চাই আরমান রহমানের কেসটা তুমিই হ্যান্ডেল করো। এপিসোড 2, বন্ধু নাকি শত্রু। এই পর্ব শুরু হয় ফিল্মের একটি শুটিংয়ের সিন দিয়ে। একটি মেয়ে শবনম, যে ফিল্মের হিরোইন, তাকে গাছে বেঁধে রেখে ভিলেনরা উৎপাত করছে। আর সেই মেয়ে বলছে, আমার মাসুম এসে আমাকে উদ্ধার করবে আর তোদের জব্দ করবে। আর বাইকে তখন এন্ট্রি হয় হিরো আরমান রহমানের। কিন্তু মাটিতে ল্যান্ড করার আগেই পড়ে যায় আরমান। আর এটা দেখে বাঁকা হাসি হাসতে থাকে এই ফিল্মের প্রডিউসার বান্না। শবনম চিৎকার করে ছুটে আসে আর বলে, আরমান। সবাই মিলে আরমানকে ওঠায়। নায়িকা শবনম আরমানকে বলে, স্টান্টম্যান থাকতে তুমি কেন রিস্ক নিয়ে এসব শট করতে যাও বলো তো? আরমান বলে, রিস্ক না নিলে অ্যাক্টিংয়ের আর মজা কি? এটুকু রিস্ক না নিলে আমি কিসের আর সুপারস্টার? ওদিকে বান্নার ফোনে একটি কল আসে। বান্না ফোনে বলছে, আজ সে শবনমকে নিয়ে লং ড্রাইভে যাবে। এটা যেন কোনোভাবেই আরমান টের না পায়। সব ব্যবস্থা তুই করবি সিফাত।
এই যাত্রায় তোর কিছুই হলো না? মাইনর ইনজুরি। সালার কই মাছের প্রাণ, মরেও না। মানে বোঝা যাচ্ছে আরমানের এই পড়ে যাওয়ার পেছনে এই বান্নার কোনো হাত আছে। ঠিক তখনই আরমান বান্নার মাথায় একটি পিস্তল ধরে। এতে বান্না খুব ভয় পেয়ে যায়। আরমান হেসে বলে, কিরে ভয় পেয়ে গেলি? আরে এটা তো ডামি পিস্তল, কিছু করেছিস নাকি যে ভয় পাচ্ছিস? বান্না হাসতে থাকে, কিন্তু তার ইগোতে লাগে। পরের সিনে মামুন ঢাকায় চলে আসে, তার বসের সাথে দেখা করে। তার বস বলে, তোমার মেজাজের কারণে তোমার সাথে কেউ কাজ করতে চায় না। দুজন এক্সপার্ট অফিসার আর কিছু হেল্পিং হ্যান্ডস তোমার টিমে দেওয়া হলো, ওদের ভালোভাবে খেয়াল রেখে টিম লিড করবে। মামুন ওকে স্যার বলে উঠে যায় আর তার অফিসে ওয়েট করতে থাকে। একটু পরে দুজন অফিসার আসে, একজন মেল যার নাম মামুদ মিলন আর একজন ফিমেল যার নাম শেফালি। মামুন তাদের বলে 13 মিনিট 27 সেকেন্ড লেট। এটা প্রমাণ করে আপনারা এই কেসের ব্যাপারে কতটা ইন্টারেস্টেড। ওই দুজন বলে, সরি স্যার, আর লেট হবে না। মামুন তাদের বসতে বলে আর তাদের আরমানের কেসের অ্যানালিসিস করে বোঝাতে থাকে। আরমান রহমান জয় মারা যায় 1998 সালের 15 অক্টোবর। গত 20 বছর ধরে তার মৃত্যু নিয়ে কন্ট্রোভার্সি চলছে। দুবার এনকোয়ারি হয়েছে। প্রথমবার পুলিশ রিপোর্ট দেয় সুইসাইড, দ্বিতীয়বার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও একই রিপোর্ট দেয়। আমাদের কাজ হবে দুটো চার্জশিট খুঁটিয়ে দেখে গ্যাপগুলো খুঁজে বের করা। শেফালিকে বলে 4 জন সাসপেক্টের সব ইনফরমেশন জোগাড় করতে হবে, তাদের 20 বছরের অ্যাক্টিভিটিও ট্র্যাক করতে হবে। সব ডিটেলস চাই, এমনকি কি খায়, কখন স্নান করে, কি মাখে, প্রত্যেকটা ডিটেলস চাই। মামুদের দিকে তাকিয়ে বলে, কি যেন নাম তোমার? মধুর মিলন? মামুন বলে, আরে না স্যার, মামুদ মিলন। মামুন তখন বলে, তুমি আরমান যাদের সাথে ক্লোজ ছিল তাদের সকলের লিস্ট বানাও, আমাদের আরমানকে ভালো করে জানতে হবে, সেই সবচেয়ে বড় ক্লু। মামুন একটা বোর্ডে সব ডিটেলস নোট করতে থাকে। একদিকে ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস আর একদিকে সাসপেক্টদের নাম। ফ্রেন্ডস আর রিলেটিভসের মধ্যে সে লেখে শাহিনা রহমান, আমিনুর রহমান, বান্না, সাবিনা, শবনম, খালেদ। সাসপেক্টের 4 জনের নাম নোট করে, বান্না, সাবিনা, শবনম আর খালেদ। এদের পরিচয়টা একটু পরেই আরো ভালোভাবে পাওয়া যাবে। তদন্ত করতে মামুন 20 বছরের পুরানো বান্নার জবানবন্দি বের করে ভালোভাবে শোনে, যেখানে বান্না বলছে একদিন শুটিংয়ের সেটে আরমান বান্নার দিকে পিস্তল তাক করেছিল। ব্যাপারটা বান্নার ইগোতে লাগে, সে রাগ করে সেট ছেড়ে চলে যায়। বান্নাকে ডেকে মামুন পুনরায় ব্যাপারটা জিজ্ঞাসা করলে বান্না বলে, ওটা নকল পিস্তল ছিল। আরমান মজা করে ওটা আমার মাথায় ধরেছিল, ও তো আমার কলেজ লাইফের ফ্রেন্ড ছিল। মামুন বলে, নকল পিস্তল, এটা তো প্রথমবারের জবানবন্দিতে বলেননি। বান্না বলে, আমাকে ফালতু সন্দেহ করছেন স্যার, আমি আরমানকে কেন মারতে যাব? ও ছিল আমার সোনার ডিম পাড়া হাঁস, ওর সব সিনেমা সুপারহিট হতো, প্রডিউসার হিসাবে আমার যথেষ্ট প্রফিট হতো। মামুন জিজ্ঞাসা করে, সিফাত কোথায় আছে? বান্না বলে, কোন সিফাত? মামুন বলে, এর আগে তদন্তের সময় একজনের মাথায় ঘুষি মেরেছিলাম, হাসপাতালে জ্ঞান ফেরার পর সে তার বউকে ডেকেছিল আপা। ইঙ্গিতটা বুঝে বান্না ভয় পেয়ে যায় আর বলে, ও হ্যাঁ, সিফাত আমার ফুফাতো ভাই, আরমানের ম্যানেজার ছিল, ওর সাথে আমার অনেকদিন কোনো যোগাযোগ নেই, আমি ওর খবর বলতে পারবো না। মামুন বলে, প্রবলেম নাই, এখন যোগাযোগ হবে, আপনি এখন যেতে পারেন, আর আমাকে না জানিয়ে দেশের বাইরে যাওয়া যাবে না। কাহিনী এরপর ফ্ল্যাশব্যাকে যায় আর দেখা যায় গাড়ির ভিতর বান্না শবনমের সাথে ডান্সিং কার খেলছিল। তখন তার ফোনে আরমানের কল আসে। আরমান তাকে একসাথে বসে খেলা দেখার জন্য ডাকছে, কিন্তু বান্না বলে, শুটিংয়ের কাজে ব্যস্ত আছি বন্ধু, এখন যেতে পারবো না। আরমান তার বন্ধু রাজীবকে ডাকে, কিন্তু সেও বলে, আমি তো তোর মতো সুপারস্টার না, অফিসের কাজে ব্যস্ত আছি, এখন যেতে পারবো না। বেচারা আরমান একাই খেলা দেখতে থাকে। বাংলাদেশ জিতছে, সে উল্লাস করে ওঠে, কিন্তু তাকিয়ে দেখে তার উচ্ছ্বাস দেখার জন্য কেউ নেই। তার মনটা বিষণ্ণ হয়ে যায়, আনন্দটা ভাগ করে নেওয়ার মতো কেউ নেই। এসব কথা বর্তমানে মামুনকে বলছিল রাজীব। রাজীবের মেয়ে নয়না সেখানে আসে আর মামুনকে অনুরোধ করে তার বন্ধু শান্তকে ছেড়ে দেওয়ার জন্য। সেই শান্ত যার বানানো ভিডিও ভাইরাল হওয়ার কারণে পাবলিকের প্রেসারে আরমানের মৃত্যুর কেসটা রিওপেন করতে হয়েছে। মামুন দেখছি বলে সেখান থেকে চলে যায়। ভাইরাল ভিডিও সেই মহিলা রেহানার কাছে জিজ্ঞাসাবাদের জন্য মামুন শেফালিকে পাঠায়। রেহানা তার আগের কথা পুরোপুরি অস্বীকার করে। সে বলেছিল কে আরমানকে মেরেছে সে জানে, কিন্তু এখন বলে সে তখন আবেগের বশে ওসব বলেছিল, সে ওই ব্যাপারে কিচ্ছু জানে না। এখন দেখা যাচ্ছে সে স্টেশনে ভিক্ষা করে দিন কাটানো রেহানার জীবন বদলে গেছে। কারোর কাছে ডোনেশনের মোটা টাকা পেয়ে তার জীবনটা পাল্টে গেছে। শেফালি বলে, গরিব মানুষ চুপ করে যায় দুটি কারণে, 1 টাকার লোভে, 2 প্রাণের ভয়ে। যা জানেন সব বলে দেন, পুলিশ কিন্তু কথা বের করতে জানে। এই হুমকিতে রেহানা বেশ ঘাবড়ে যায়। অন্যদিকে আরমানের স্ত্রী শাবানার সাথে কথা বলার জন্য একটি লাক্সারি হোটেলে যায় মিলন, কিন্তু হোটেলের রিসেপশনিস্ট জানায় ম্যাডাম বাইরে গেছেন।
মিলন তার ফোন নাম্বার দিয়ে বলে ম্যাডাম যেন তার সাথে যোগাযোগ করে নেয়। মিলন সেখান থেকে ফিরে আসে। রিসেপশনিস্টের কাছে সব শুনে শাবানা কাউকে কল করে বলে যা করার তাড়াতাড়ি করতে, তার এসব ঝামেলা ভালো লাগছে না। এদিকে মামুন আরমানের অটোবায়োগ্রাফি পড়ছে, যেখানে আরমান বান্নার সাথে কাটানো কিছু সময়ের কথা লিখেছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় রাজীব, আরমান আর বান্না খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। রাজীব আর আরমান বান্নার খুব পেছনে লাগতো, তাকে নিয়ে মজা করত। সবার ফেভারিট ছিল আরমান। বান্নাকে কেউ পছন্দ করত না। বান্না ভেতরে ভেতরে জেলাস ফিল করত। একদিন আরমান বান্নার সাথে মজা করতে গেলে বান্না প্রথমে রেগে যায়, পরে কেঁদে ফেলে। আরমান বলে, আরে তুই আমার বন্ধু, আমি তোর সাথে মজা করব না তো কার সাথে করব? আয় বন্ধু, বুকে আয় বলে বান্নাকে বুকে জড়িয়ে ধরে। দুজনেই ইমোশনাল হয়ে যায়। সিন শিফট হয় আর দেখা যায় মামুন শান্তকে জিজ্ঞাসাবাদ করছে। শান্ত বলে তারা একটা সমাজসেবী গ্রুপে কাজ করে, আর সেদিন স্টেশনে ওই মহিলার দুর্দশা দেখে তার সাথে কথা বলতে যায়। তখনই ওই মহিলা আরমানের মৃত্যুর ব্যাপারে ওই সব কথা বলে, যে ভিডিওটা পরে ভাইরাল হয়। মামুন বলে, ও তার মানে এটা কোইন্সিডেন্স। তবে পুলিশের চোখে কোইন্সিডেন্সেরও কোনো না কোনো কারণ থাকে। মামুন শান্তকে ছেড়ে দেয়। শান্ত বাইরে এসে কাউকে কল করে বলে, কাজ হয়ে গেছে, আমার বাকি পেমেন্টটা পাঠিয়ে দেন। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন এই শান্ত ঠিক ততটাও শান্ত নয়। এখানে রহস্যটা আরও ঘোলাটে হয়ে যায়। এপিসোড 3, চেনা যখন অচেনা। ফ্ল্যাশব্যাকে আরমান আর তার বউ সাবিনাকে দেখানো হয়। কাহিনী বর্তমানে চলে আসে। জিজ্ঞাসাবাদের জন্য মামুন সাবিনাকে তার অফিসে ডেকে পাঠিয়েছে। 20 বছর আগে যখন তাকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল, তখন সে একটি 5 স্টার হোটেলের রুফটপে সুইমিং পুলে রিল্যাক্স করছিল। পুলিশের উত্তরে সে জানিয়েছিল বিষণ্ণতা আর হতাশা কাটাতে সে ওইটা করেছিল। আজ 20 বছর পর একই বিষয়ে মামুনের প্রশ্নের সামনে সাবিনা। মামুন বলে, আরমানের সঙ্গে আপনার সম্পর্ক নাকি ভালো ছিল না? সাবিনা বলে, খুব ভালো সম্পর্ক ছিল, সে আরমানকে খুব ভালোবাসত। মামুন বলে, কেমন ভালোবাসা? সাবিনা তখন বলতে থাকে, কলেজ জীবন থেকেই তাদের প্রেম ছিল। সাবিনার বাবার অবস্থা খুব ভালো ছিল, আর আরমানের তখন ভবিষ্যতের কোনো ঠিক ঠিকানা ছিল না। তবুও ভালোবাসার টানে এক কাপড়ে বেরিয়ে আরমানের সাথে বিয়ে করে। সাবিনা বলে, কতটা ভালোবাসা থাকলে মানুষ এমন করতে পারে আপনি জানেন? মামুন একটু হেঁয়ালি করে বলে, হ্যাঁ বুঝেছি, তবে এমন অনেক নজির আছে যেখানে ভালোবাসার মানুষই ভালোবাসার মানুষকে খুন করেছে। ভালোবাসা হতে অনেক সময় লাগে, আবার সেই ভালোবাসা ঘৃণায় বদলাতে মুহূর্তও সময় লাগে না। আরমান বলে, মৃত্যুর দিনের পুরো ঘটনাটা বলুন। সাবিনা তখন বলে, সেদিন শুটিং থেকে ফিরে আরমান আমাকে নিয়ে ঘুরতে বেরোবে বলেছিল। ও দেরি করে ফেরে, তারপরও আমি রেডি হচ্ছিলাম। এ সময় আরমানের সাথে কোনো বিষয়ে তার মায়ের কথা কাটাকাটি শুরু হয়। আরমান রাগ করে বেরিয়ে যায়। অনেকবার কল করলেও আরমান আর ফোন তোলে না। তারপর আমি ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে রিডিং রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখে আমি আরমান ভেতরে আছে ভেবে নক করি, কিন্তু কেউ দরজা খোলে না। তখন বাবা আসে, আর দরজা ভেঙে আমরা দেখতে পাই আরমান আর বেঁচে নেই, সুইসাইড করেছে। মামুন বলে, কিন্তু যদি এটা খুন হয় তবে আপনি কাকে সন্দেহ করবেন? এখানে কাহিনীতে আসে নতুন টুইস্ট। সাবিনা বলে, শওকত রেজা নামে এক পলিটিশিয়ানের সাথে আরমানের মায়ের সম্পর্ক ছিল। আরমান এটা মেনে নিতে পারত না। মামুন এসব তথ্য নোট করে সাবিনাকে যেতে বলে, আর তার পারমিশন ছাড়া দেশের বাইরে যেতে মানা করে। পরের সিনে দেখা যায় একটি কফি শপে গোপনে দেখা করছে সাবিনা ও বান্না। সাবিনা মামুনের আচরণে রেগে গেছিল। বান্না বলে সে আসল জায়গায় ফোন করে ম্যানেজ করার চেষ্টা করবে। অন্যদিকে দেখা যায় পরের দিন ছিল মামুনের ভাগ্নির জন্মদিন, তাই তার বোন তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সাবিনা আর আরমান তাদের 5ম বিবাহবার্ষিকী সেলিব্রেট করছিল। সাবিনা আবদার করে সেও অভিনয় করবে, কিন্তু তার প্রস্তাবে আরমান রেগে যায়। সিন শিফট হয়ে বর্তমানে আসে। শেফালি মামুনের কাছে তার কাজের আপডেট দিচ্ছে। শেফালি বলে, খালেদ সিকদার নামের সাসপেক্ট কোথায় আছে, বেঁচে আছে কিনা কেউ তা জানে না। তবে আরমানের মৃত্যুর পর তার বউ সাবিনা যে হোটেলে ছিল তার মালিক ছিল খালেদ। ফ্ল্যাশব্যাকে সাবিনার সাথে খালেদের প্রথম সাক্ষাতের দৃশ্য দেখানো হয়। খালেদ সাবিনার সাথে ফ্ল্যাট করার চেষ্টা করছিল। সে সাবিনাকে ড্রিঙ্ক করতেও বলে, তার রূপের প্রশংসা করে, আর হিরোইন হবার স্বপ্ন দেখায়। সাবিনা বলে, আমার অভিনয়ের ইচ্ছে আছে, কিন্তু আরমান এসব পছন্দ করে না। খালেদ বলে, সে তোমার স্বামী, তা বলে তোমার মালিক তো নয়। নিজের ইচ্ছে থাকলে যা ভালো বুঝবে তাই করবে। তার কথায় প্রথমবার সাবিনা ড্রিঙ্ক করতে শুরু করে। ওদিকে মামুন তার ভাগ্নির জন্মদিনে যাওয়া ছেড়ে পলিটিশিয়ান শওকতের সাথে দেখা করতে যায় কিছু কথা বলার জন্য, কিন্তু সুযোগ পায় না। অন্য সময় কথা বলবে বলে শওকত বেরিয়ে যায়। বড় পলিটিশিয়ান হয় মামুন তাকে বেশি চাপ দিতে পারে না। বাড়ি ফিরে মামুন দেখে ভাগ্নি পিউয়ের জন্মদিন শেষ, তবুও পিউ মামার সাথে আবার সেলিব্রেট করে। মামুন তাকে একটি ক্যামেরা উপহার দেয়। তাদের খুশি দেখে মামুনের বোনও বেশ খুশি হয়। অন্যদিকে দেখা যায় শুটিংয়ের সময় সেটে শবনমের মাথার উপর থাকা ভারী লাইটের দড়ি কেউ কেটে দেয়। মাথায় ভারী লাইট পড়ে শবনম রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে।
এপিসোড 4 স্নেহের ছলনা। গোপনে সিভিল ড্রেসে সাংবাদিক বন্ধু রাজীবের সাথে দেখা করতে আসে আরমান। শওকত আর আরমানের মা শাহিনার একটি ছবি দেখায়। শওকত ছবিটা প্রকাশ হওয়া আটকে ছিল, তাই রাজীব ছবিটি প্রকাশ করেনি। আরমান রাজীবকে ধন্যবাদ জানাচ্ছে, কারণ ছবিটি পাবলিক হলে অনেক কেচ্ছা ছড়াতো। রাজীব বলে, আমাকে ধন্যবাদ জানিয়ে কি হবে? কেউ না কেউ তো একদিন এসব প্রকাশ্যে আনবে। বরং তুই তোর মায়ের সাথে কথা বল, তাকে বোঝা। এসব তো তোর কেরিয়ারেও প্রভাব ফেলবে। এইসব নিয়েই সেদিন মায়ের সাথে ঝামেলা হয় আরমানের, যা সেদিন শুনেছিল সাবিনা। আরমানের মা বলে এসব তার পার্সোনাল ব্যাপার, আর আরমান ভুল ভাবছে। শুনে রাগ করে চলে যায় আরমান। পরের দিন সকালে আরমানের মৃতদেহ পাওয়া গিয়েছিল। এরপর সিন বর্তমানে আসে। মামুন দেখা করতে যায় সেই অফিসারের সাথে যে 20 বছর আগে আরমানের কেসে তদন্ত করছিল। মামুন বলে ফাইলে পোস্টমর্টেম রিপোর্ট মিসিং ছিল। অফিসার তাচ্ছিল্যে সুরে বলে, সেই সময় আমার কে গার্লফ্রেন্ড ছিল তাই মনে নেই, আর ফাইল হয়তো রিপোর্টটা হারিয়ে গেছে। মামুন চলে আসে। কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে যায়। আরমানের মা শওকতকে জানায় আরমান তাদের সম্পর্কটা জেনে গেছে আর বাজেভাবে রিয়্যাক্ট করছে। শওকত বলে, সন্তানরা বাবা মায়েদের অন্য অ্যাফেয়ার কখনো ভালোভাবে মেনে নিতে পারে না। আরমানের মা শাহিনা বলে, আমি কিছুদিন তোমার সাথে মিট করব না। শওকত রাগ চেপে রেখে রাজি হয়ে যায়। পরের সিনে দেখা যায় শান্ত আর সাংবাদিক রাজীবের মেয়ে নয়না। তারা আরমানের মায়ের ইন্টারভিউ নিচ্ছে। অন্যদিকে মিলন যায় আমেনা বেগমের সাথে কথা বলতে। আমেনা বেগমের সম্পর্কে একটু পরেই ভালোভাবে জানা যাবে। কাহিনীতে এর একটা গুরুত্ব আছে। পরের সিনে আরমানের মাকে জিজ্ঞাসাবাদ করছে মামুন। শাহিনা বলেন, আমার আর শওকতের সম্পর্কের ব্যাপারে আরমান জানতো, কিন্তু এসব নিয়ে কোনো ঝামেলা ছিল না। মামুন আরমানের মৃত্যুর দিনের কাহিনী জানতে চায়। তখন রহস্য আরো ঘন হয়ে যায়। আরমানের বউয়ের ঠিক উল্টো কথা বলে শাহিনা। সেই দিন আরমান সকালে শুটিংয়ের জন্য বেরিয়ে যায়। তখনও সাবিনা ঘুমাচ্ছিল। শুটিং থেকে ফিরে এলে সাবিনা আর আরমানের ঝামেলা শুরু হয়। সাবিনা শবনমকে নিয়ে আরমানকে সন্দেহ করছিল। আরমান খালেদকে নিয়ে সাবিনাকে সন্দেহ করছিল। ঝামেলা করে রাগ করে বেরিয়ে যায় আরমান। পরদিন সকালে শাহিনা অফিসে চলে যান। অফিস থেকেই তিনি স্বামীর ফোন কলে আরমানের মৃত্যুর খবর পান। মামুন জানতে চায়, আপনার আর আরমানের ঝামেলা তাহলে কি নিয়ে হয়েছিল? শাহিনা বলে, কোনো ঝামেলা হয়নি, চ্যারিটি ফান্ড নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আরমান তার মায়ের সমাজসেবী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিল। আরমান জানতে পারে তার মা 20 লক্ষ টাকা ডোনেশন পেয়েছিল, কিন্তু দান করেছিল মাত্র 10 লক্ষ টাকা। আরমান এতে রেগে গিয়ে অ্যাম্বাসাডারের পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিল। এই ঝামেলার পর শাহিনা শওকতকে ফোন করেছিল। এই তথ্যটা পাওয়া গেছে আমিনা বেগমের কাছ থেকে, যে আসলে আরমানদের বাড়িতে কাজ করত। আমিনাকে অনেক টাকা আর একটা ফ্ল্যাট উপহার দিয়েছিল আরমানের মা শাহিনা। মামুন বলে, একটি কাজের মেয়েকে এত কিছু দেওয়ার কারণ কি? এসব কি মুখ বন্ধ রাখার জন্য? শাহিনা বলে, আরমান আমার একমাত্র সন্তান ছিল। তার মৃত্যুর পর এত টাকা পয়সা কার কাজে লাগবে? আমিনা অনেকদিন আমাদের বাড়িতে কাজ করেছিল। ওর জীবনটা ভালো করতে ওকে কিছু টাকা পয়সা আর ফ্ল্যাট দিয়েছিলাম। পরের দৃশ্যে শেফালি মামুনকে ইনফর্ম করে যে শবনমের শুটিংয়ের সময় মাথায় ভারী লাইট পড়ে আহত হয়েছে। অন্যদিকে দেখা যায় একটি ইন্টারভিউতে শাহিনা তার ছেলে আরমানের মৃত্যুর জন্য সাবিনা, খালেদ, বান্না আর শবনমকে দায়ী করছে। শাহিনা সিআইবির কাছে 4টি প্রশ্ন রাখেন। 1. আরমানের মৃত্যুর দিন আরমানের ফোনটা কে ভেঙেছিল? 2. আরমানের মৃত্যুর পর খালেদ কেন সাবিনাকে তার হোটেলে জায়গা দিয়েছিল? 3. শবনম কেন আরমানের মৃত্যুর পর ইন্ডিয়া পালিয়ে যায়? 4. আরমানের ম্যানেজার সিফাত কিভাবে গায়েব হলো? এইসব প্রশ্নের উত্তর তদন্ত করে মামুনকে বের করতে বলে তার ঊর্ধ্বতন অফিসার। মামুন কাজের গতি আরও বাড়িয়ে দেয় আর সন্দেহভাজনের তালিকায় আরও একটি নাম যোগ করে, শাহিনা রহমান, আরমানের মা। অন্য সিনে খালেদকে দেখা যায়। সে এখন আরাম করে বডি ম্যাসাজ করাচ্ছে। আসলে সে এখন দেশের বাইরে আছে আর তাচ্ছিল্যে সুরে বলে, ধুর, কিচ্ছু হবে না, আমি খালেদ সিকদার, কেউ আমাকে ছুঁতে পারবে না। পরের সিনে দেখা যায় মামুনের ভাগ্নি পিউ খুব কাঁদছে, কারণ তার প্রিয় পোষা কুকুরটা কেউ নির্মমভাবে মেরে ফেলেছে। এটা হয়তো অপরাধীরা মামুনের কাছে একটা সংকেত দিচ্ছে, তাকে থ্রেট করতে চাইছে। হয়তো মামুন অপরাধীর খুব কাছাকাছি পৌঁছে গেছে, আর এ সময় তাকে থামানোর জন্য এটা একটা সংকেত। মামুন কি পারবে সব বাধা বিপত্তি পেরিয়ে সত্যের সন্ধান করতে? জানতে হলে অবশ্যই দেখুন পার্ট 2। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ বন্ধুরা। খুব ভালো থাকুন।